ঢোলাহাটে একজন তরতাজা 22 বছরের যুবককে তার বাবা এবং কাকা অভিযোগ করছেন যে পুলিশ কোনো অভিযোগ ছাড়া তুলে নিয়ে গিয়ে মারে। কি বলবেন? দেখুন, পুলিশ চিরকালই দলদাস। অভিযোগ ছাড়া যে তুলে নিয়ে গিয়ে মারছে, কোনো না কোনো নেতার উস্কানিতেই এই ঘটনা। নাহলে পুলিশ নিজের থেকে এসে তুলে নিয়ে যাবে, মারবে, এই ধরনের মানসিকতা কোনো পুলিশের নেই। পরিষ্কার হচ্ছে যে দলদাসগিরি করেছে পুলিশ, কোনো রাজনৈতিক নেতা নেপথ্যে জড়িত। আমরা আজকে দেখছি পুলিশ ভুল করেছে, পুলিশ খারাপ করেছে, এলাকার জনগণ পুলিশকে নিয়ে ব্যস্ত, এবং এখানে যে ভেতরে তৃণমূল নেতারা জড়িত, রাজ্যের শাসক দলের নেতারা জড়িত, সেই ব্যাপারটা আজ পর্যন্ত কিন্তু কেউ খতিয়ে দেখছে না। কার অঙ্গুলি হেলানো এই ঘটনা হয়েছে, কেন হয়েছে, কই, এত জায়গায় তো পৌঁছে যান। আজকে তার বাড়িতে কোনো বিরোধী দলনেতা বা রাজ্য সরকারের কেউ তাকে তো সমবেদনা জানানোর জন্য গেল না। আর পুলিশ যে কাজ করেছে সেটা অত্যন্ত নিন্দনীয়। হাইকোর্টে মামলা চলছে এবং হাইকোর্টে যা সাজা হবে সেটা পুলিশ তখন ভোগ করবে। তবে একটা ব্যাপার, দ্বিতীয়বার পোস্টমর্টেম হয়েছে এবং আমার মনে হয় সত্য খুব তাড়াতাড়ি উদ্ঘাটিত হবে, সামনে আসবে। কিন্তু আমার এর মধ্যে একটা বিশাল বড় গভীর ষড়যন্ত্র লাগছে, এর মধ্যে একটা কোনো রাজনৈতিক ব্যাপার রয়েছে। কারণ এই ঢোলাহাট থানা, আমি পরিষ্কার আপনাদের বলছি, এই ঢোলাহাট থানায় যারা বিরোধী পার্টি করে, লয়ার হোক, ডাক্তার হোক, টিচার হোক, তাদের নামে আজ 5 বছর ধরে বিভিন্ন রকম মিথ্যে কেস তাদের নামে দেওয়া হয়। পরবর্তীকালে প্রমাণ হয় যে তারা কেউ এই কেসের সঙ্গে জড়িত নয়। এরকম বহু লোককে থানা হাজিরাও পর্যন্ত আজকে হাইকোর্ট তার রদ করে দিয়েছে, কারণ কোনো প্রমাণ থানা দেখাতে পারেনি। একজন টিচার, প্রাইমারি টিচার, বলছেন নাকি কেউ একজন অভিযোগ করেছে তিনি এলাকায় এসে গন্ডগোল করছেন অমুক ডেটে। আমরা যখন মামলা করতে গেলাম, আমি পরিষ্কারভাবেই বলি, যে ডেটের কথা বলা হয়েছে পরিষ্কার এসে আমরা দেখিয়ে দিলাম কোর্টকে যে সেই ডেটে উনি সারাদিন তার স্কুলে ছিলেন, এবং এই ঢোলাহাট থানার কেসের জন্য তাকে বাড়ি ছাড়তে হয়েছে। তাকে ওইখান থেকে ট্রান্সফার নিয়ে, ক্যানিংয়ের চড়াবিদ্যায় তাকে ট্রান্সফার নিয়ে একটা সম্পূর্ণ অন্য জায়গায় তাকে চাকরি করতে যেতে হয়। এই ঢোলাহাট থানা আমি বলছি, অন্যান্য থানা আমরা দেখেছি, কিন্তু যেভাবে বারবারন্ত, বিশেষ করে এই ঢোলাহাট থানা, আমি দেখছি যে কোনো বিরোধী রাজনীতি যারা করে তাদের উপর যেন একটা বিপুল আক্রোশ, সে যে কোনো অফিসারই হোক না কেন। এখানে কিন্তু আমি আপনাদের এইটা বলছি যে একটা টার্ম রয়েছে, খবরের ভেতরে খবর। আপনারা সেইটাও খোঁজ নিয়ে দেখুন। আপনারা এলাকায় গেছিলেন, এর মধ্যে এরকম নয় তো যে কোনো তৃণমূল বা কোনো নেতা, শাসক দলের নেতার অঙ্গুলি হেলানে আজকে এত বড় কাজটা হয়েছে, পুলিশ করেছে। আপনি যেটা বলছেন ঠিকই বলেছেন। ইতিমধ্যেই যে মৃত আবু সিদ্দিকের বাবা অভিযোগ করছেন যে দুটো বাচ্চা ছেলে, নাবালক, তারা চুরি করেছিল, তারা তৃণমূল নেতার ছেলে, এবং পুলিশ এই টাকা হাতিয়ে নেওয়ার জন্য এবং আরো কিছু টাকা নেওয়ার জন্য ছেলেটার উপরে এত টর্চার করেছে। পরবর্তীকালে তিনি একদম এবং আমার মনে হয় যে আবু সিদ্দিকির পরিবার তারা যে মামলা করেছে, পাশাপাশি শতপ্রণোদিতভাবে পুলিশের উচিত তদন্ত করা। পুলিশ যদি তদন্ত করতে না পারে, এই কেসে তদন্ত হওয়ার সম্ভাবনা খুবই কম, কারণ পোস্টমর্টেম রিপোর্ট যখন দ্বিতীয়বার করতে বলা হয়েছিল তখনও সেই বডি উঠিয়ে নেওয়ার জন্য থানা বিভিন্নভাবে প্র্যাকটিস করেছিল। আমি শুধু এইটুকুই বলবো যে ওই যে দুজন যাদের ছেলেরা চুরি করেছিল বলে অভিযোগ, তাদের বিরুদ্ধে কেন এখনো পর্যন্ত এফআইআর করা হলো না, বা কেন তাদের বিরুদ্ধে কোনো রকম কোনো তদন্ত পুলিশ করতে পারছে না, শুধুমাত্র রাজনৈতিক নেতা বলে? এইটা নেই হচ্ছে প্রশ্ন। এটা বহু থানাতেই দেখা যাচ্ছে, বিশেষ করে এই দক্ষিণ 24 পরগনায়, যেখানে তৃণমূল বাহিনী অত্যন্ত স্ট্রং, যেখানে শাসক দল অত্যন্ত স্ট্রং, সেখানে দেখা যাচ্ছে যে একজন অপরাধ করেছে, সেই অপরাধটা অন্যজনের ঘাড়ে চাপিয়ে দেওয়া হচ্ছে। একজন অন্যায় করেছে, নিরীহ লোক ফেঁসে যাচ্ছে, অন্য দলের লোক ফেঁসে যাচ্ছে। আমি তো বলছি, প্রাক্তন সিপিএম এর এলসিএস তিনি একবার বলেছিলেন যে তার মাথায় যত চুল আছে ওই ঢোলাহাট থানায়, তার মাথার যত চুল ততগুলো তার নামে এফআইআর দিয়েছে ওই ঢোলাহাট থানা। প্রমাণ আজ পর্যন্ত করতে পারেনি। জেল হয়তো তিনি 2-4 বার খেটেছেন, কিন্তু কোনো কেসেই আজ পর্যন্ত থানা কিন্তু প্রমাণ করতে পারেনি যে তিনি দোষী। এখনো পর্যন্ত মামলা চলছে এবং বেশিরভাগ মামলা হাইকোর্ট থেকে তিনি রেহাই পেয়েছেন। হাইকোর্ট থেকে বেশিরভাগ মামলা তার কোয়াশিং হয়েছে।
আমি সেই জন্য একটা কথা বলতে চাইছি, এই ঢোলাহাট থানা আপনারা চিহ্নিত করে রাখুন। এই ঢোলাহাট থানা কিন্তু কোনো বিরোধী রাজনীতি করলেই তার উপরে খড়গহস্ত আজকেও। এবং এই ঘটনা আমি 2014 সালে যে মার্ডার কেস, সেইখানেও আমি দেখছি লয়ার জড়িত, টিচার জড়িত। আমি তো দেখে অবাক। এই কেসের বহু আসামি আমার কাছে রয়েছে। আমি তাদের হাইকোর্টে মামলা করেছি, হাইকোর্ট পর্যন্ত অবাক হয়ে গেছে, কোনো রিপোর্ট দিতে পারে না। তাহলে থানা কার অঙ্গুলি এলানে চলে, এইটা আপনাদের দেখার দরকার। এবং আমি মনে করি যে তার ফ্যামিলি যেরকম বাচ্চা তাদের মারা গেছে সেটা যেমন মামলা করেছে, পাশাপাশি যাদের দিকে অভিযোগের তীর উঠছে তাদের বিরুদ্ধে পুলিশের কাছে কমপ্লেন করা উচিত। পুলিশ বোঝা যাচ্ছে কিছু করবে না, সেই কমপ্লেনের কপি নিয়েও তাদের মামলা করা উচিত, যাতে উপযুক্ত দোষীরা শাস্তি পায়। আমরা ইতিমধ্যেই খবর পেলাম যে ওই থানার বড়বাবু, যে আবু সিদ্দিক মৃত্যু, আবু সিদ্দিকের চাচা অভিযোগ করছেন যে থানার বড়বাবু সমান্তরে অভিযোগ দোষী, কিন্তু সেই রাজদীপ সরকারকে শুধুমাত্র ট্রান্সফার করে সেই থানার বড়বাবু সেই থানায় এখনো বহাল রয়েছে। এটা কিভাবে সম্ভব? দেখুন, ব্যাপারটা হচ্ছে যে আমাদের দেশের আইনটা হচ্ছে এত জটিল, তার মধ্যে পুলিশ হচ্ছে আইনটা প্রণয়ন করে। আমাদের দেশে যখন না পর্যন্ত আপনি কাউকে দোষী প্রমাণ করতে পারছেন ট্রায়ালের মাধ্যমে, আপনি তাকে দোষী প্রমাণ করতে পারবেন না। আরও একটা বড় ব্যাপার হচ্ছে যে এমন একটা অদ্ভুত হাস্যকর একটা ব্যাপার হচ্ছে কি জানেন, যে কোনো একজন সরকারি অফিসার, শুধু পুলিশ বলে নয়, তাকে সাসপেন্ড করতে গেলে, যেমন বড়বাবু রাজদীপ বাবুকে সাসপেন্ড করেছে, আবার বড়বাবুকে সাসপেন্ড করতে গেলে এসপির লিখিত অর্ডার দরকার, অথবা পুলিশ মন্ত্রীকে জানিয়ে করতে হবে, কারণ তিনি একজন থানার বড়বাবু, সব থেকে বড় পোস্ট হোল্ড করে তিনি বসে আছেন। সুতরাং এই আইনের চক্করে তিনি এখনো সেইখানে বসে রয়েছেন এবং নিজে বড়বাবু তিনি ম্যানিপুলেট করার যে চেষ্টা করবেন না, এটা কখনোই হতে পারে না। আমি খবর পেয়েছি তিনিও বিভিন্নভাবে আইনজীবীদের সঙ্গে খোঁজ খবর রাখার চেষ্টা করছেন, যাতে তিনি তার আইনি প্রক্রিয়াটাকে চালিয়ে যেতে পারেন। তবে এইটুকু বলবো, যদি দোষ প্রমাণিত হয়, বড়বাবু কেন, যারা দোষী তারা পুলিশ হলেও তারা সাসপেন্ডেড শুধু হবেন না, তাদের চাকরিও চলে যাবে এবং আমার মনে হয় জেলও হতে পারে। সুতরাং সতর্ক থাকতে হবে। আর আপনি যে বড়বাবু বসে আছে যেটা বললেন, সেটা আমি আগেই বললাম যে এটা আইনি প্রক্রিয়ার ব্যাপার। বড়বাবুকে সরাতে গেলে শুধুমাত্র এলাকার মানুষজন চাইলেই তিনি সরে যেতে পারবেন না। বড়বাবু যেমন রাজদীপ বাবুকে সরিয়েছেন ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, এখানে বড়বাবুর ঊর্ধ্বতন কর্তৃপক্ষ হচ্ছে কাকদ্বীপের যে এসপি অফিস, সেই এসপি অফিসে স্পেসিফিক যদি কমপ্লেন হয়, তারা যদি মনে করে, তারা তাকে সরিয়ে দিতে পারে। ইতিমধ্যেই যে এই কলকাতা হাইকোর্ট থেকে রায় দিয়েছিল মাননীয় অমৃতা সিনহার বেঞ্চ থেকে, যে ওই দ্বিতীয়বার তার বডি তুলে ময়নাতদন্ত হবে। তারপরে আমরা দেখলাম যে ওই জায়গা থেকে লাশ চুরি করে একটা ফোন নিয়ে এসেছিল 14 জন ঢোলা থানার পুলিশ। রাত 2টোর সময় গিয়ে সেই লাশকে ট্রাক্টর দিয়ে রাস্তাঘাটকে তুলতে চেয়েছিল। এলাকার মানুষ সচেতন ছিল, তারা সেটাকে করতে দেয়নি। এটা কিভাবে সম্ভব? দেখুন, ব্যাপারটা হচ্ছে যে দেখুন, দুটো ব্যাপার আছে। আপনিও বলেছিলেন যে লাশ চুরি হতে। হ্যাঁ বলেছিলাম, কিন্তু এখানে দুটো ব্যাপার কাজ করছে। ওই যে চুরির কথা আপনি যে বলছেন, পুলিশ কিন্তু এখানে দুটো জিনিস দেখাবে। যদিও খুব সন্দেহজনক যে এত রাত্রিরে পুলিশ এলো কেন, তাহলে চুরির দিকেই তথ্য যাচ্ছে। কিন্তু পুলিশ বলবে যে আমাদের কাছে কোর্টের অর্ডার রয়েছে, কোর্ট বলেছে, পুলিশকেই বলেছে লাশ তুলে এনে দ্বিতীয়বার ময়নাতদন্ত হবে। পুলিশ বলবে যে আমরা লাশটা তুলতে গেছিলাম, কিন্তু প্রশ্ন হচ্ছে রাত্রির বেলা কেন। সুতরাং এটা যে চুরি করতে গেছিল বা কোনোভাবে লাশটাকে আরো বিকৃত করার চেষ্টা করেছিল, এটা ঘটনা সত্যি। ব্যাপার হচ্ছে যে পুলিশ দেখছে যে চারদিক থেকে তাদের ফেঁসে যাওয়ার চান্স, কারণ যে এফআইআর হয়নি, সেই এফআইআর এর বসে একজনকে দোষী সাব্যস্ত করা হলো, যার সঙ্গে অপরাধের কোনো যোগ নেই, আজ সে মারা গেছে। তারপরে আরো কিছু যোগসাযোগ, যেখানে পুলিশ অফিসার এসে তৃণমূলের নেতাদের বলছে যে আমি তার অসুস্থ আছে, আমি তাকে টাকা দেব, তার ট্রিটমেন্ট করার জন্য 50,000 টাকা আমি দেব। সেখানে পুলিশ সরকারি টাকা, পুলিশ কোথা থেকে টাকা দেবে, এই প্রশ্ন ওঠে। তারপরে পুলিশ টাকা চেয়েছে, এই ব্যাপারটাও আছে। তারপরে পোস্টমর্টেম সেকেন্ড টাইম করতে বলেছে হাইকোর্ট, সেখানে একটা চাপানোতর তৈরি হয়েছে, এলাকার মানুষ সেই জায়গাটাকে ঘিরে রেখেছে। এখানে আমার যেটা মনে হয় যে এখন অলরেডি আমাদের যেটা আপডেটেড, সেটা হচ্ছে অলরেডি দ্বিতীয়বার পোস্টমর্টেম করা হয়েছে। পোস্টমর্টেম অ্যাওয়েটিং রিপোর্ট, যতদূর সম্ভব মামলাটা সামনের সপ্তাহে রয়েছে, 22 তারিখ রয়েছে, সামনের সোমবার রয়েছে। এবং আমার মনে হয় যে উপযুক্ত অর্ডার আমরা দেখতে পাবো। আর
পুলিশের ভূমিকা নিয়ে তো আর কিছু বলারই নেই। দেখুন, তারা তো কি বলবো, ধরুন পুলিশ যেতে চায় না, মানে দেখুন একটা কথা কি জানেন তো, একজন রাজনৈতিক নেতার মানে আজকের ডেটে একজন রাজনৈতিক নেতা যিনি শাসক দলের নেতা ধরে নিন যে কোনো জায়গায়, আজকের ডেটে তার অর্গানাইজড ক্রিমিনাল হচ্ছে পুলিশ। পুলিশ সেখানে রক্ষক নয়, পুলিশকে দিয়ে সে অর্গানাইজ ক্রাইমটা করিয়ে নেয় এবং ইন দ্য নেম অফ পুলিশ, পুলিশের হাতে ক্ষমতাটা প্রচুর, পুলিশ অ্যারেস্ট করতে পারে, পুলিশ এফআইআর করতে পারে, পুলিশ কেস দিয়ে দিতে পারে, সাধারণ মানুষ একটা ভীত সন্ত্রস্ত থাকে। কিন্তু যারা রাজনৈতিক নেতা আজকে তাদের বিরুদ্ধে যারা যাচ্ছে, না হলে আমি তো পার্টিকুলার এই কথাটা বললাম, এই ঢোলা থানা, এই ঢোলাহাট থানা, এই থানা কিন্তু আমি বললাম একদম কেন্দ্রবিন্দুতে রয়েছে। এই ঢোলাহাট থানায় 5 বছর আগে লয়ারের নামে, টিচারের নামে মিথ্যে কেস দেওয়া হয়েছে, যেখানে তারা জড়িত নয়। হাইকোর্ট থেকে তারা বিচার পেয়েছে এবং তাদের থানা হাজিরাও বন্ধ হয়েছে। আমি একটাই কথা বলতে চাই, এই থানাগুলোকে রাজনৈতিক নেতারা তাদের উদ্দেশ্য প্রণোদিতভাবে তাদের হাতের পুতুল করে ব্যবহার করছে। দেখুন, এখানেও কিন্তু প্রমাণ যে অপরাধ করেছে রাজনৈতিক নেতার ফ্যামিলি, তার ছেলেরা, তাদেরকে বাঁচানোর জন্য পুলিশের মাধ্যমে এটা করা হচ্ছে। কিন্তু পুলিশ বুঝতে পারছে না, পুলিশ কিন্তু একটা সরকারি চাকরি করে, ঠিক আছে, আজকে তার চাকরি চলে যেতে পারে, অনেক কিছুই হতে পারে, কিন্তু এই নেতাদের বিরুদ্ধে মানুষ যদি গর্জে উঠতে না পারে, আবার তো এই নেতাগুলোকেই ভোট দেবে, আবার তো এই নেতাগুলোই সেই মানুষের কাছে গিয়ে ভোট চাইবে, আবার রাজনীতি করবে, আবার চিটিংবাজি করবে, আবার খুনোখুনি করবে, এবং তারপর আবার পুলিশকে দিয়ে আবার আবার ক্রিমিনালদেরকে মানে মিথ্যেভাবে আবার আবার কেস প্রমাণ হবে এবং মানে আবারও জিনিসটাকে ঘোরানোর চেষ্টা করা হবে। মানুষের বোধোদয় হওয়াটা ভীষণ জরুরি। মানুষ আর কতদিন এই শাসক দলটাকে, যারা প্রতি মুহূর্তে মানুষের সঙ্গে চিট করছে, চিটিংবাজি করছে, ভোট নিয়ে মানুষের সঙ্গে খেলা করছে, আর কতদিন তাদের বিশ্বাস করবে? আমি এইটুকুই বলতে চাই। আমি এই আজকে যার ঘরে সন্তান গেছে, আপনি গিয়ে দেখুন তারও দলের লোক, তারও পরিবারের লোক লক্ষ্মীর ভান্ডার পাওয়ার জন্য ওই তৃণমূল কংগ্রেসের ওই লোকটাকেই তারা ভোট দিয়েছে। তা দোষটা অনেক উপরের। আপনারা একটা পার্টিকুলার ঘটনা দেখছেন, মানুষের বোধোদয় কবে হবে? 500,000 টাকা পেলে ঘরের মেয়েরা দলে দলে গিয়ে ভোট দিয়ে দিচ্ছে। এই জায়গা আপনি যদি বন্ধ করতে না পারেন, এরকম আরো বহু খুন আপনাকে দেখতে হবে, মেনে নিতে হবে। পরিষ্কার কথা, এর থেকে বেশি আমি কিছু বলতে চাই না। গোড়ায় গলদ মানুষের বোধোদয় হওয়াটা আগে জরুরি।